এই সরকারের শুরুটাই হয়েছে চুরি দিয়ে। এবং বলা হয়ে থাকে, আমি শুনেছি যে মানুষ বলছে যে শেখ হাসিনা 18 বছরে যেটা করে নাই বা যেটা করতে পারছে, এরা 18 মাসে সেটা ক্রস করে গেছে। আমরা যে কথাগুলো শুনি সেটা খুব উদ্বেগজনক। এই যে দুদকে যদি এত চিঠি পড়ে থাকে, কেউ হয়তো নির্ভয় দিচ্ছে, কেউ হয়তো ভয়ে দিচ্ছে, কেউ হয়তো ভয়ে দিচ্ছে না, ঠিক আছে, বলতে চাচ্ছে না। আবার টাকা পয়সার লেনদেন এটাও অনেকে বলতে চাচ্ছে না। অনেক দুর্নীতির কথা আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা, দুর্নীতির কথা আছে। বিভিন্ন জায়গায় টাকা খেয়ে আব্দুল মামুন সাহেবকে রাজসাক্ষী বানানো হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। আবার এই ধরনের দুর্নীতি, এবং এখানে প্রচুর টাকা পয়সার লেনদেনের কথা আছে। আমাদের আইন উপদেষ্টা বিভিন্ন ভাবে তার টাকা পাচার, টাকা গ্রহণ, বিভিন্ন ভাবে বদলি বাণিজ্য, আপনার প্রফেসর শ্যামল যেটা বললেন, বদলি বাণিজ্য করে উনি বহু টাকা ইনকাম করে ফেলছেন, রাষ্ট্রের ক্ষতি করেছেন। নতুন শিশু উপদেষ্টা যারা ছিল তাদের দুর্নীতির কথা এটা সবাই জানে। তার এপিএস এ যদি 350 কোটি টাকা না 300 কোটি টাকা সরায়, তাহলে তার বস কি অবস্থা, বছর অবস্থা বোঝা যায় না। তো সেইগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং জনগণ সেটা প্রকাশ করছে। যেমন জিয়াউল হাসানের কথা তো তার আইনজীবী বলেছে 400 কোটি টাকা চেয়েছে। উনি বললো যে আমাদের সারা বংশের 14 গোষ্ঠীর সব বিক্রি করলো, 400 কোটি টাকা হবে না। তো শিশির মনির এবং তাজুল ইসলামের নেতৃত্বে এটা কিন্তু তাজুল ইসলাম গর্ব করে বলেছিল পৃথিবীর সারা পৃথিবী যদি দিয়ে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেনা যাবে না। কিন্তু ওনারা বহুবার অল্প টাকায় বিক্রি হয়েছেন। ঠিক আছে, আমরা জিয়া ভাই আপনার কাছে আসি, একটু স্পেসিফিক উপদেষ্টাদের যত কর্ম অপকর্ম আমাদের আজকের বিষয়, আপনি যদি আপনার ভান্ডারে কিছু থাকে টাচ করেন, অনিয়মটাও আপনি উল্লেখ করতে পারেন। অপকর্ম বলতে শুধু টাকা লুটপাট না। আমি আসছি, যেমন যে পরিবেশ ব্যাপারটা বলছি তো 12,000 কোটি টাকা, বিদ্যুতে 40,000 কোটি টাকা, তাজুল শিশির 100,000 কোটি টাকা, তারপরে আসিফ নজরুল 14,000 কোটি টাকা, ফয়েজ তৈয়ব 505 কোটি টাকা। হ্যাঁ, এইগুলি আসিফ মাহমুদ সজীব ভুয়েরটা বললেন, ওদের পিএসটা আপনার মনে আছে, তানভীরের কথা প্রথম দিকে আছে 400 কোটি টাকা। তারপরে নাহিদের পিএস 300 কোটি টাকা। এগুলি তো অহরহ। আবার তারা তো হাঁস খেতে যায় ওয়েস্টিনে। কয়েকদিন আগে একজন মেয়ে সমন্বয়ক তাননিনাকে যেন তাকে গ্রেপ্তার করা হলো। তারপরে সে 50 কোটি টাকা চাঁদা আদায়ের জন্য গ্রেপ্তার করা, তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। এবং ছেড়ে দেওয়ার পরে সে বলল যে এইখান থেকে 20 কোটি টাকা গেছে নাহিদের পকেটে, 20 কোটি টাকা আরেকজনের পকেটে। তো এটা তো আপনার ওপেন সিক্রেট যে একটা দেশকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সেটা তারা করেছে। না হলে আপনার ঋণের পরিমাণ কেন বাড়লো? এটা তো আমাদের বাণিজ্য উপদেষ্টাই বলেছেন যে আমাদের ঋণের পরিমাণ কতটা বেড়েছে। সুতরাং এটা তো নতুন কোনো কিছু না। এই গত সরকার এসেছিল, দেশটাকে যে ব্যক্তিটা আসছিলেন যে দরিদ্র মোচন করবেন, সেটা দরিদ্রতা বাড়িয়ে দিয়ে গেল আমাদের। কেমন, আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য জায়গার রিপোর্ট দেখেন, সেখানে বারবার বলতেছে আমাদের একেবারে বিলো প্রপার্টি লেভেলে লোক ছিল মাত্র 75 লক্ষ, যাদের একেবারে তাদের সংখ্যা বেড়ে দাঁড়াইছে 1,75 লক্ষে। সুতরাং উনি তো এই 18 মাসে যদি অবস্থা করতে পারে, তাহলে সেই দেশে কি অবস্থা রেখে গেছে দেখেছেন আপনি। দেখেছেন এখন যিনি বিদ্যুৎ মন্ত্রী, উনিও বলেছেন বিদ্যুৎ ক্ষেত্রে কি হয়েছে। সুতরাং এই যেখানে 45,000 ইসমাইল, এই যে বিদ্যুৎ মন্ত্রীর কথা বলছিলাম আমি, ওর নামটা ভুলে গেছি আমি। হ্যাঁ, ওই তো আমি বললাম না উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা যিনি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা যে দুর্নীতি হয়েছে এবং তারা দুর্নীতি করে অর্থ পাচার করেছে। না হলে কেন সুইজারল্যান্ডে যাবেন? আসিফ নজরুলের কি কাজ সুইজারল্যান্ডে? সে আইন মন্ত্রী, একটা আইন উপদেষ্টা একটা দেশের, তারা কেন সুইজারল্যান্ডে বারবার যেতে যান? সুইস ব্যাংক আছে না ওখানে, সুইজারল্যান্ড। এইবার আসেন তুলে, সেই জন্য বললাম যে ওই 75-এর পরবর্তীতে জিনিসটা হয়েছিল, একই অবস্থা হয়েছে। দেখেন, যারা বলে যে পদ্মা সেতু করে বঙ্গবন্ধু কন্যা খারাপ কাজ করে, তাদেরকে বলি যে পদ্মা সেতুর ওই পারে যে কথাটা বলুক তো, সাহস থাকলে। দেখেন তাকে ওই যে বলবে তাকে ওই পদ্মার ভিতরে দিয়ে ফেলে দিয়ে বলবে যে তুমি পদ্মা 7টায় পার হও রে ভাই।
জি জি জি। যেখানে আমাদের আচ্ছা। বাড়িতে যেটা বঙ্গবন্ধু বারবার বলছে যে পাটগাতি ঘাট, যেটা বঙ্গবন্ধু কন্যা মাঝে মাঝে বলছে ছোটবেলা ঢাকা থেকে যেতে 22 থেকে 24 ঘন্টা, আমিও বলছি 24 ঘন্টা সময় লাগতো, সেইখানে আমরা 3 ঘন্টায় পৌঁছাই। জি তাহলে বুঝতে পারেন যে আমাদের জি, যোগাযোগ এবং আপনারা তো ওই চালের অঞ্চলের দাম, খাদ্যশস্য চালের- এটা কত কুইক ঢাকায় আসতে পারে। ঢাকায় আসে, হ্যাঁ, চালের দাম আপনারা 20 টাকা বাড়িয়েছেন, এটা তো আপনাদের উদ্ধত্ত কোন না, আপনারা তো। আচ্ছা, আপনার কাছে আবার আসবো। আচ্ছা, আমি প্রফেসর সাহেব, আপনি সমাজ বিজ্ঞানের ভিত্তিতেই আমাদের এখন মন মানসিকতা, আমাদের ডক্টর ইউনূসকে আপনি কিভাবে দেখেন সেটা যদি একটু বলেন। আর ওই বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টার নাম হলো ফাউজুল করিম, উনি, হ্যাঁ, ফাউজুল বেশ, করিম, জি জি, আমি- একটু সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের সোসাইটি, আমাদের ডক্টর ইউনূসের মন মানসিকতা, ওনার মনস্তত্ত্ব, উনি কি, হ্যাঁ, উনি দেশের কোনো কিছুই উনি জানেন না, সব সময় হাসি খুশি, সবার সাথে 2 হাতে হ্যান্ডশেক করেন, উৎসব ঈদের আনন্দ। জি জি, প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে সমাজবিজ্ঞান তো আপনি আমার চেয়ে ভালো জানেন। সমাজবিজ্ঞান, বই পড়ে সমাজবিজ্ঞান আর একেবারে ফিল্ডে সমাজবিজ্ঞান অন্য জিনিস। তো না, আমার ওই একেবারে ওইরকম কোনো ক্ষমতা নাই যে আমি এইগুলা সব ব্যাখ্যা করে ফেলবো। তবে মোটামুটি ভাবে আপনি দেখেন, এই সেই ইউনূস তার সারা জীবনে কোনোদিন বাংলাদেশের কোনো বিষয়ে তিনি কোনো কথা বলেন নাই। বাংলাদেশে যে যখন আপনার দুর্ভিক্ষ হলো ৭৪-এর ঘটনা, উনি তখন কিন্তু কিছু বলেন নাই কোনোদিন। আপনি দেখবেন না, একটা রেকর্ডও পাবেন না কোথাও তিনি দুঃখ প্রকাশ করেছেন বা কষ্ট পেয়েছেন, কোথাও পাবেন না। কিন্তু আপনি কোথায় পাবেন? তার তিনি যখন ক্ষমতায় এলেন, এক ইয়েতে যেয়ে তিনি ওই কি সামিটে গেলেন, ওখানে যে তিনি কেঁদে ফেললেন যে এই ৭৪ সালে এই ঘটনা ঘটেছে। তাকে কোনোদিন আপনি কাঁদতে দেখবেন না। ৭১ সালে যে 30 লাখ লোক মারা গেছে, এই উপলক্ষে তাকে কোনোদিন কাঁদতে দেখবেন না। আপনি 15ই আগস্টে যে এই যে আপনার এইভাবে একটা শিশু টিশু ধরে সবাইকে, আপনি বঙ্গবন্ধু কথা বাদ দেন, বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যেটা আমাদের ওই যে মঈনুদ্দিন খান বাদল বলেছিলেন। তাকে আপনি মেরে ফেললেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি রাসেলকে মারলেন কেন? আপনি গর্ভবতী নারী মারলেন কেন? তো এদের জন্য আপনার কোনোদিন ওনার চোখে জল আসেনি কোনোদিন। জল আসার দরকার নাই, জল আসার দরকার নাই, উনি তো উচ্চারণও করেন না। না না, সেটাই বলছি। তারপরে তো আপনার জিয়াউর রহমান মারা গেলেন, জিয়াউর রহমানের জন্য ওনার কোনো দুঃখ হয়নি। 3রা নভেম্বর এই যে খালেদ মোশাররফ পরে 6 তারিখে 6 নভেম্বর এনারা মারা গেলেন। আপনি দেখবেন না, আগে পরে কিন্তু অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে ভয়াবহ বন্যা আরো হয়েছে, কোনোদিন করেন নাই। তিনি কবে করলেন? ওই সময়। তাহলে এই যে চারিত্রিক আপনি ফ্রেম করেন, আপনি কি দেখলেন, কি বুঝলেন? ওই যে ম্যাকিয়াভেলির কথা আমি বারবারই বলি যে মনের কথা মুখে বলতে হয় না, মুখের কথা মনে বিশ্বাস করতে হয় না। এইটা হচ্ছে ডক্টর ইউনূস। এইটা আপনি দেখবেন ডক্টর ইউনূস, জি, প্রত্যেকটা স্টেজে তিনি যখন মিটিকুলাস ডিজাইনের কথা বলছেন, তিনি একটা বলেন মিটিকুলাস ডিজাইন, মানে তার যখন বুঝলেন যে আরে এ তো আমাকে আমি তো আমার নিজেকেই ধরবে, এর মধ্যে ইয়ে করে ফেললাম। এরপরে তিনি বললেন যে আমি তো আসলে ভাবে বলতে চাইনি, এবং বললেন রিসেট বাটন। যখন মানুষ বললো যে আরে রিসেট বাটন এটা কি কথা, তখন তিনি বললেন যে আমি তো রিসেট বাটনকে এইটা অন্য ব্যাখ্যা করেছি। এই লোকটি আপাদমস্তক ভণ্ড, সমাজবিজ্ঞান লাগে না, আপনি সবাই আমরা যে ভাই উনি বলছেন যে আপাত মস্তক ভণ্ড, সো এগুলো এস্টাবলিশ করতে হবে, জানতে হবে। এস্টাবলিশ করা মানে কি? এটা ওনাকে দেখেই তো সারা দেশের মানুষ বুঝে গেছে আমি দিচ্ছি আপনাকে, এস্টাবলিশ করে দিচ্ছি। জি, করা এস্টাবলিশ করে দিচ্ছি। কেন দিচ্ছি দেখেন, একজন মানুষ আসলো, প্রথমে যেটা শ্যামলদা বলছিলেন যে উনি এসে 600, আপনারা 666 কোটি টাকা দেখছেন, আমি এর বাইরে আরেকটা জিনিস দেখছি। সেটা হচ্ছে কেমন, ধরেন উনি নেক্সট 5 বছর উনি ট্যাক্স দিবেন না, এটা একটা। 2 নাম্বার হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে যে আপনার গ্রামীণে বাংলাদেশের জনগণের হিস্সা ছিল 25%, সেইটাকে নামিয়ে 10% আনলেন। এই 15%-এর ভ্যালুয়েশন কখনো করেছেন? যেটার মূল্য 16,000 কোটি টাকা, আপনি 666 কোটি টাকা দেখছেন, আমি তো 16,000 কোটি টাকা দেখছি, যেটা দিয়ে পদ্মা সেতুর অর্ধেক করা যায়। তাহলে একটা বলছে আসেন, এবং বাংলাদেশের সরকার যাতে এইটার ব্যাপারে ব্যাংকিং রেগুলেশন না করতে পারে, যার জন্য যা করার করেছেন।
আপনার এর বাইরে আদম ব্যবসা গ্রামীণের নামে নিয়েছেন, গ্রামীণ ইউনিভার্সিটি নিয়েছেন, ডিজিটাল ওয়ালেট নিয়েছেন, ইহো কাজ নাই সেটা করেননি। আবার উনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের কাছে বললেন যে বাংলাদেশের গত রোজার সময় নেই, এই রোজার আগের রোজায় মনে থাকার কথা আপনার, ইউনাইটেড মানে আপনার জাতিসংঘের মহাসচিবকে এনে পাঞ্জাবি পরিয়ে রোজা রেখে ইফতারি করে খুব ভাষণ দিলেন, বললেন যে আগামী বছর ঈদ তারা তাদের দেশে যেয়ে করবে। তার পুশিন হলো 1,80,000 বিচার নাই, বিবেচনা নাই, আবার কয়েকদিন আগে দেখেন এই যে ইলেকশনের আগে তাদেরকে আপনার পাসপোর্ট দেওয়া হলো। পাসপোর্ট দেওয়ার অর্থ কি? সেই লোককে আপনি কিভাবে বিশ্বাস করেন? সে ভণ্ড প্রতারক ছাড়া আর কি বলবেন আপনি? আপাদমস্তক একটা ভণ্ড মানুষ। আপনি দেখেন যে কখনো বাংলাদেশের কোন বিপদে এসে উনি দাঁড়িয়েছেন? এই করোনাকালীন সময়ে কোনো কিছু আমি দেখাতে পারি 1000টা চিঠি আমাদের কাছ থেকে গেছে, সেনেটরের কাছে, কংগ্রেসম্যানদের কাছে, গভর্নমেন্টের কাছে, যে আমরা এটা করি। কিন্তু উনি জানেন না, উনি হচ্ছেন পৃথিবীর বড় ভিক্ষুক। বাংলাদেশের মানুষকে গরিব বানিয়ে রাখতে পারলে উনি বিদেশ থেকে ভিক্ষা সংগ্রহ করে সেই সংগ্রহের টাকা বাংলাদেশে আনবেন, বাংলাদেশের সরকারকে ট্যাক্সও দেবেন না, ট্যাক্স আবার মকুব চাইবেন, নানান অপকর্ম তার আছে। তিনি 1 টাকা দিয়ে 1 কাপ চা বাংলাদেশ থেকে কিনে খাননি, এটাও বিদেশ থেকে ডোনেশন আনছেন। হ্যাঁ, ওনার চা খাওয়া তো বাংলাদেশে হয়নি, ওনার টাকায়, ওনার কোনো আয়ের টাকা না। আচ্ছা শ্যামলা, আপনি একটু ওই যে 1 মিনিটে একটু কনক্লুশন, আপনার প্রত্যাশা একটু বলেন যে এদের কি হওয়া উচিত। উপদেষ্টারা এখনো দেশে আছে, এরপরে জিয়া ভাই 1 মিনিট শুনে একটু শেষ করে দিব। জি প্লিজ, 2 মিনিট আছে। 1 মিনিট তো হবে না, 2 মিনিট লাগবে। শুনুন, আমি বলি, এটা হচ্ছে যে আপনি যেভাবে চিন্তা করছেন যে এই যে ইউনূস সাহেব, আমি কনক্লুশনটা দিচ্ছি। এখন আমরা কি দেখলাম? এখন আপনার মাথা যদি এই অবস্থা হয়, আপনার ইউনূস সাহেবের, জিয়া ভাই তো অনেকগুলা বললেন, তার আমার কাছে প্রচুর কাগজপত্র এসছে আর কি, ওনার কোথায় কি আছে, যেগুলা না মানে বাইরে প্রকাশ হয় নাই, আপনার ওই কোথায় ফ্ল্যাট, কোথায় কি, এই সমস্ত। তো এখন মাথা যদি এরকম হয়, তাহলে বাকি শরীরটা কিরকম হবে আপনি এটা ভাবুন। আপনি দেখুন যে এই যে কয়দিন আগে নাকি সার্জিস আলম, সে যে বললো যে আমরা অন্তর্বর্তী সরকারের সময় যা ইচ্ছা তা করতে পারতাম, এখানে যেতাম, সেখানে যেতাম, চিফ অ্যাডভাইজার কাছে চলে যেতাম, আর্মি জেনারেলের সাথে চিফের সাথে দেখা করতাম, এখন আর আমরা পারি না। মানে কি, এরা কেন পারতো এরকম? কারণ হচ্ছে যে ওরাও চিনতো ওদের ওস্তাদকে, ওস্তাদও তাদেরকে চিনতো, সবাই তো মিলেঝিলেই একটা ইয়েতে ছিল। এখন সমস্যাটা হয়ে গেছে কি, আপনি দেখেন এরা ভয়ে, মবের ভয়ে, আমি একটা পত্রিকায় পড়লাম, মবের ভয়ে এরা এই ঘর থেকে বেরোতে পারছে না, প্রচন্ড ভয় পাচ্ছে উপদেষ্টারা। কালকে দেখলাম একটা, এটা সত্যি মিথ্যে জানি না, একটা রিল দেখলাম যে এক উপদেষ্টাকে ওই পেট্রোল পাম্পের ওখানে পেয়ে মানুষ মারছে। এখন আপনি আমাকে এইটা বলেন যে এই পুরো ব্যাপারটা হলো কেন? ব্যাপারটা হলো কোনো জবাব দিতে নাই তো, আর পুরোপুরি মিথ্যার উপর। আপনি তো জানেন যে আমরা সবাই জানি যে এই যেটা বেসিসে তারা ক্ষমতায় এসছে, সেটা পুরোপুরি একটা মিথ্যা, মিথ্যার বেসিসে তারা ক্ষমতায় এসছে। তারা বলেছে এক কথা, করেছে আরেকটা জিনিস, তাদের উদ্দেশ্য ছিল আরেকটা। আপনি ডিপ স্টেট বলেন, যেটাই বলেন, একটা জিনিসের মধ্যে নৈতিক ভিত্তি না থাকলে সেটা তো খুব একটা টিকে না। এখন আপনি নিজে এসছেন হচ্ছে একটা, আপনি দেখেন এই যে বললেন যে এসে ক্ষমতায় যে আমরা সবকিছুর খরচ কমিয়ে দেবো, এবং আপনি যখন যাচ্ছেন, আমি পত্রিকা রিপোর্ট দেখলাম, আপনি 80,000 কোটি টাকা খরচ বাড়িয়ে গেছেন, এস্টাবলিশমেন্ট খরচ, মানে সরকারের যে খরচ। তো এই প্রত্যেকটা জিনিসের মধ্যে এক ধরনের ভণ্ডামি দেখবেন, মুখে একরকম, কাজে আরেক রকম। এবং এর ফলে যেটা হয়েছে যে আপনার এই উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগ 90% করাপশন করেছে। এটা খুব পরিষ্কার, এটা যে করাপশন করেছে এটা পরিষ্কার। আর আপনি ক্ষমতা এসে বললেন যে আপনাদের সবার অ্যাসেট আপনি ডিক্লেয়ার করবেন, করেন নাই। লাস্টে এসে যেটা করলে ওটা মেলে না, মানুষ হাসে, জিনিসটা এদের এদের অর্গানাইজেশন দেখেন, এই টার্মটা বললেন বাটপার, দ্যাট ইজ দ্য কনক্লুশন। আপনি দেখেন যে আপনার মনে থাকার কথা যে আদনান রহমান দীপু, চেয়ারম্যান সিসিডিএম,
বলছিল যে এটা কিন্তু অনেক আগের কথা, সেটা আপনার বলছে, আমার ডেটটা ঠিক খেয়াল নাই, 21শে ডিসেম্বর 2025 বলছে যে একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি পাবনের 15 বছরের সমান দুর্নীতি হয়েছে সর্বশেষ 6 মাসে। তাহলে বুঝেন এবার। আবার আমিনুল ইসলাম যে এখন যিনি ক্রীড়াবিদ, যে যুব ক্রীড়া মন্ত্রী, সেও বলেছে কি পরিমাণ হয়েছে। আমিনুল হক। হান্নান মাসুদ, যার বাড়িতে ভাঙা টিনের ঘর, যার বাবা রিক্সা চালায়, সেই ব্যক্তি তার হলফনামায় বলছে তার 62 কোটি টাকা আছে, সেটা সে স্বীকার করছে। এটা এই পরিমাণ, তার বাইরে কতটা আছে চিন্তা কর। তার বউয়ের আছে 428 ভরি সোনা। তাহলে চিন্তা করেন যে এরা যদি এই পরিমাণ করে, উপদেষ্টারা কি পরিমাণ করেছে। আচ্ছা, বাংলাদেশে এত টাকা আছে না, আমি তো বুঝতেছি না, বাতাসে টাকা উড়ে। আরেকটা জিনিস আপনাকে বলি, ইসমাইল ভাই, দেখেন গ্রামীণ ব্যাংকের যে চেয়ারম্যান, এখনো বোধহয় উনি আছেন, আব্দুল হান্নান চৌধুরী, উনি একাধারে, না আপনাদের নোয়াখালীর মানুষ, এখন বৃহত্তর নোয়াখালী কিন্তু, আচ্ছা ওকে, আপনি একটু গুগল করে দেখেন আব্দুল হান্নান চৌধুরী, উনি না আচ্ছা শুনেন, উনি একাধারে গ্রামীণের চেয়ারম্যান, সেই একই সঙ্গে উনি নর্থ সাউথের ভিসি। একজন মানুষ এই দুইটা কাজ কিভাবে করে? ও কি গ্রামীণে হান্নান ভাই আমার তো বাড়ি, হ্যাঁ নর্থ সাউথের ভিসি, আচ্ছা আমি গ্রামীণের চেয়ারম্যান, এক ব্যক্তি। হান্নান ও নোয়াখালী, আমাদের হান্নান আমার বাড়ির ব্যবসা, একেবারে বাড়ির লগে দিই। কোন জায়গায় এটা, কোন বাড়ির লগে দিই, কোন জায়গায়? মাইজদি আমার সোনাপুর বাড়ি। আপনি গুগল করেন, আপনার সোনাপুর, আপনি গুগল করে দেখেন উনি ছিলেন কিনা এই দুই পজিশনে। আমি স্টেডিয়ামের পাশে আমার বাড়ি, শহীদ বলে স্টেডিয়াম। তাহলে আমাকে বোঝান তো, কখন কি করছেন, কোন কাজটা কখন করছেন? যাক, আমরা শেষ করে সোনাপুরের ওই যে প্লেয়াররা ফুটবল খেলতে আসতো, সোনাপুরের দর্শকরা উপরে লাকড়ি চেলি এগুলো লাঠির এখানে মারামারি করতে আইতো। আমরা শেষ করি, আপনি নিয়ে অবস্থা হয়, ধরেন আপনার যদি এই অবস্থা দেশে চলতে থাকে, এই অবস্থায় দেশের আরো খারাপ অবস্থা হবে, একটা দুর্ভিক্ষ হতে পারে। এটা সবাই বলছে, শুধুমাত্র আমরা বলছি না। কিন্তু এখন এই এক হচ্ছে যে এই বাটপারের হাত থেকে বাংলাদেশ বাঁচছে, একেবারে উদ্ধার হয়েছে। এখন যেটা আজকে ইয়ের বক্তব্য শুনছেন তো, ওই যে আমাদের অর্থমন্ত্রী বলছে বাইরে ট্যাক্স বাড়ানো ছাড়া কোনো উপায় নাই, সবার উপর এখন ট্যাক্স বাড়াবে, আজকেই বলছে। আপনি যখন একজন মানুষ, সে আসলে, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, তাহলে আপনার নিজের তো আগে আইন মানতে হবে। আপনি নিজেই আইন মানেন না, তাহলে আপনি দেখেন একজনের চেয়ে আরেকজন ভালো না কেন। আমি বলছি, উনি আসলেন, ওনার ট্যাক্স মৌকুফ করলেন, ওনার কেসগুলি সব তুলে নিয়ে গেলেন, উনি নেক্সট 5 ইয়ার্স ট্যাক্স দেবেন না। আসেন এবার তারেক রহমানের প্রশ্ন তাহলে চলে আসে, শ্যামলদার বন্ধু, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনি যখন তফসিল ঘোষণা হবে, তারপরে কেউ আর কখনোই ভোটার হতে পারবেন না। তারেক রহমান দেশে ফিরছেন কবে? তফসিল ঘোষণার অনেক পরে, তাই তো? তাহলে উনি ভোটার হলেন কিভাবে, এবং ন্যাশনাল আইডি কিভাবে পেলেন? তাহলে আপনি যদি আইন না মানেন, তাহলে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন আমাকে বোঝান তো। আপনি আইন মানবেন না, তাহলে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন? এই তার আমলেই বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন ছিল। জি আমরা এখন যেটা বলতে চাই, টাইম বারবার বসে খাম্বা তারেক, আমি বলিনি, এটা আমার কথা না ভাই, সরি। যাই হোক, আজকে আমি উপদেষ্টাদের মধ্যে থাকতে চাই। আমরা যেটা বলতে চাই যে বিএনপির আমরা আরো 1 মাস দেখলে আমরা বুঝবো। অবশ্যই ভালো। উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, সেই দিক থেকে হয়তো উনি শিখেছেন। ওনার কন্যা আমাদের সন্তান তুল্য, আশা রাখি ওনাকে এই ব্যাপারটা সামাল দিতে পারবেন, এই আশা আমি আমার এই আশা অবশ্যই রাখি। কারণ আমার কাছে মেয়েটাকে যথেষ্ট স্মার্ট, মার্জিত মনে হয়েছে, এবং তাকে নিয়েও ট্রল করছে এই ইয়ারা,
এটা আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাই জি। যারা ওই মেয়েটা আমরা সবাই জানাই, কারণ ভিডিও পোস্ট আমি নিন্দা জানাই। এটাকে ভেরি স্মার্ট। ও একটা কথা বলতে যে ও ভুল করছে, বলছে যে আমি তো এখনো বাংলা এতদিন বলি না, ভুলে একেবারে মানে স্বাভাবিক, সাধারণ মানুষ যেভাবে বলে সে সেইভাবে বলার চেষ্টা করেছে। এইখানে আমি সাধুবাদ জানাই, হয়তো এই মেয়েটা তার বাবাকে কন্ট্রোল করতে পারবে, এই আশা আমি রাখি। জি 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 না, এখন আমি একটা কথা বলি, তারেক রহমান তো আর জোর করে যাই এনআইডি কার্ড করে নাই, এটা সরকার ফ্যাসিলিটি দিচ্ছে, আমরা দিলে আমি নিয়ম বহির্ভূত করতে পারেন না, আপনি নিয়ম প্রতিষ্ঠা করবেন, আপনি নিয়ম বহির্ভূত হতে পারেন না। সে তো তাহলে প্রাইম মিনিস্টার হতো না, মানে না না, সে উপনির্বাচন দিত, এরপরে কাউকে ফখরুলকে 2টা আসন দিত, 2টা আসন নির্বাচন করে এসে তাকে সে উপনির্বাচন পরে। সেটা আমি বলতে চাই, এসব সুযোগ তো ডক্টর ইউনূস সাহেব করে দিয়েছে, আপনি ইউনূস সাহেব বাধা দিলে তো তখন হইতো, আমি এটা বুঝি না। না আপনারা কেন এভাবে বলছেন? এটা তো ডক্টর, এটা তার জোর করে এনআইডি কার্ড করে, আপনি যান শনিবারে অফিস খোলা রাখছে সেটা কার্ড করে ফেলছে। এটা তো একটা ব্যাপার, আপনি এই অন্যান্য অনেক কিছুর তুলনায় এটা খুবই মাইনর ব্যাপার। তাদেরকে আপনি যে আইনের ঘাপলা গুলো ছিল, আইনের ঘাপলা সেইগুলি তো আছেই, সেইগুলি আমি বললাম না যে কেস তো দুই দিকেই, ইউনূসের কেস গুলো যেমন ছুড়ে ফেলে দিছে, তার কেস গুলিও ছুড়ে ফেলে দিছে। এবং ওটা তো বাংলাদেশে 21শে আগস্ট বলতে পারেন ইউনূস আইন ধ্বংস করে দিছে, যে একজনকে কিভাবে আইডি কার্ড করতে দিল, একজনকে কিভাবে শনিবার অফিস খোলা রেখে আইডি কার্ড, এটাই না বলুন। তারা আমারে বলে, আমরা যদি বলে যে আপনি দেশে আসেন, আমি তো দেশে যাব, আপনার কোনো অসুবিধা নাই। শুনেন, আমি আপনার মনে থাকার কথা ইসমাইল ভাই, আমি প্রথম থেকে বলতেছিলাম -2, এই -2 অংশ হিসাবে বেগম জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করছে ইউনূস। কেন আমি বলছি তার প্রমাণ আছে। ওনাকে তো কোনো ভিভিআইপি পদমর্যাদা ছিল না, ওনার ছিল বলেন, যখন ওনাকে ক্যান্টনমেন্টে 19 তারিখে নেওয়া হলো, ওনাকে ওখানে খাওয়ানো হলো, তখন পয়জন দেওয়া হয়েছে, এবং তারপর পরই উনি অসুস্থ হওয়ার পরে ওনাকে এসএসএফ দিয়ে ভিভিআইপি পদমর্যাদা দিয়ে হসপিটালের ভিতরে ভর্তি করে দিলেন। হসপিটালে একজন মানুষের ভিভিআইপি পদমর্যাদা কি দরকার ছিল? এবং তারপরে শিবির বলল যে তারেক রহমান 25 তারিখে আসবে, 20-30 তারিখে বেগম জিয়া মারা যাবে। কিভাবে জানলো রে ভাই? এবং একজন মানুষকে যখন পয়জনিং করা হয়, তার আয়ু থাকে 1 মাস থেকে 1.5 মাস। বেগম জিয়া 19 তারিখ থেকে এইবার 30 তারিখ পর্যন্ত হিসাব করেন রে ভাই। এবং ওখানে তাদের বট বাহিনী ছিল যারা কোনো তথ্য আসতে যেতে পারতো না, বিএনপির কোনো নীতি নির্ধারক ভিতরে যেতে পারেনি। এইটা -2 ফর্মুলা হিসাবে এইটা হত্যা করছে। -2 তো বীজ আছে, -2 তো বীজ আছে না, তারেক রহমান আছে, কিন্তু এই দুই নেত্রী যেভাবে দৃঢ়ভাবে দাঁড়াতে পারছে, অন্য কেউ তার সমকক্ষ না। আপনি এখন তারেক বেগম জিয়া বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে অন্যদের তুলনা করেন না ভাই, প্লিজ। বেগম জিয়া বেঁচে থাকলেও তো এখন তিনি রাজনীতি করতে পারতেন না, তিনি তো অসুস্থ, করতে পারতেন না, কাউকে তো দায়িত্ব দিতে। তারপরেও কিন্তু এটা হত্যাকাণ্ড, এটা পুরো হত্যা। সেইটা বলতে পারেন, সেইটা বলতে পারেন, হত্যাকাণ্ড। এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক কিছু আছে। আচ্ছা, সেটা একটা ব্যাপার, সেটা আমি একটা ধরে নিতে পারি। কিন্তু বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে আমি তো বলছি যে এরা যা করেছে, সেটার যেহেতু আজকের আলোচনাটা ছিল আগের আমলের উপর, এই জন্য আমরা হয়তো অনেক কিছু ইয়ে করি নাই। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে ওই যে যেটাকে আমি বলি মর্নিং শোজটা ডে, সেই অর্থে আপনি যেভাবেই তারেক রহমান ক্ষমতায় আসুক না কেন, আপনি তারেক রহমানের জায়গায় অন্য কেউ আসতে পারতো, সেটা যেই আসুক। এখন তারেক রহমান যদি খারাপ করে, আমরা সেটা সমালোচনা শুরু করবো, আমাদের তো ইস্যু নাই এখন। আপনি জানেন যাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, হ্যাঁ, এই যে আমরা কথা বলবো, এগুলো তো কথা বলবো, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে করা হয়েছে, হ্যান্ডেল করার জন্য তাকে আপনি বসায় দিলেন ক্ষমতায়। তো এগুলো তো তারেক রহমান ঠিক বিপদে পড়ে যাচ্ছে, মানে এটা আরো আগে খারাপ দিকে চলে যাচ্ছে জিনিসগুলা।
শিবির করতো, সে শিবিরের অনুষ্ঠানে না জিয়া ভাই, আমরা সেটা নিয়ে তো আরেকদিন আসবো, সেটা নিয়ে তো বসবো, যত মন্দ করবে তত আমরা সমালোচনা করবো, এটা তো আমাদের সাবজেক্ট না। এটা তো দেখাই যাচ্ছে জিয়া ভাই, এটা তো দেখাই যাচ্ছে 1 মাস হয়নি, এরা 12 তারিখে কি করে সংসদ অধিবেশন কি করে, ওই যে ওই পদক্ষেপ যদি নেয়, জুলাই সনদ বাতিল করা, দ্বিতীয়বার শপথ না গ্রহণ করা, এগুলো তো রাষ্ট্রের জন্য প্রয়োজন। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারা করলো, এটা ব্যর্থতা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমাদের 12 তারিখের সংসদ অধিবেশনের দিকে তাকাতে হবে। রাজনৈতিক পরিস্থিতি নরমাল করে কিনা, রাজনৈতিক পরিস্থিতি নরমাল করে কিনা, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ডেফিনেটলি, কিন্তু তাদের কাজ এবং কর্মের মিল থাকতে হবে। তারা আগে যেটা বলেছে যে তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, তাহলে এবং শাহাবুদ্দিন আমি একটা কথা বলি, এখন এরা একটা ইয়ের মধ্য দিয়ে এসছে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে এসছে, এরা এসেই তো এখন ওই যে জুলাই সনদটা তো অস্বীকার করতে পারেন, এটা তো বলবে না যে আমরা এটা মানি না, এটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তো না কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে করতে, এটা তো বলতে পারে না শেখ হাসিনার বিচার আমরা করব না, এরা এখন শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনবো, বিগত সরকারই পারেনি, এই সরকার কিভাবে পারবে? না, মহামান্য যখন বললেন যে ওনার মতামত ছাড়াই যতগুলো অর্ডিন্যান্স জারি করা হয়েছে ওনার অগোচরে জারি করা হয়েছে, তাহলে এই অর্ডিন্যান্স গুলো মহামান্য কেন বাতিল করেন না? মহামান্য একটা কথা 18 মাস বলেন নাই, উনি যেগুলো বলছে এগুলো বললেন আবার মেজাজ খারাপ হবে। আমি আপনাকে একটা কথা, হাউ আই স্টার্টেড, যে আপনি মনের কথা মুখে বলবেন না, মুখের কথা মনে বিশ্বাস করবেন না, চুপ্পু বলেন, এর সুবিধাবাদী সাখাওয়াত। আপনি তো একটা কথা বলেন, 12 তারিখে ভাষণ দিলে দেখবেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কিছুই স্বীকার করবে না, ডিম পোস্ট খাইতে উনি বসে আছে, এটা আমার মুখ খোলাই না। এখন উনি একটা কথা বলছে গত 18 মাসে, একটা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করছে, এই যে সাক্ষাৎকার দিছে, এই সাক্ষাৎকারও কি বঙ্গবন্ধুর নাম কইছে? এবং আমি শুনলাম উনি ক্ষমতায় থাকলো না, ওনার প্রেসিডেন্সিয়াল দরকারটা কি? না, আমি শুনলাম যে উনি যে ভাষণ দেবেন এই যে 12 তারিখে, ওখানে তিনি শেখ হাসিনা কিভাবে মানুষকে নাকি একটা ব্যাখ্যা নাকি থাকবে। আচ্ছা, আমি সেটা না, আমি আপনাকে একটা, উনি এখন পদত্যাগ করতে পারেন, উনি বলল যে আমার রাষ্ট্রপতির মেয়াদ হয়েছে, আমি ব্যর্থ হয়েছি, আমি নিউজকে কন্ট্রোল করতে পারিনি, আমার লজ্জা দিছে। আপনি তাদের অপকর্ম নিয়ে কথা বলছিলেন, তো আমি একটা কথা আপনাকে বলি, এই যে সাখাওয়াত, এখন সবাই বলছে হারে কি উনি 7.62, উনি কি করেছিলেন? উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, মানে উপদেষ্টা হলেন, হয়ে উনি এই একই কথা বললেন, যখন ওনাকে সরিয়ে দিবে তখন উনি বললেন যে না, আমি তো আমার কথা মিসকোট করা হয়েছে, এবং ওনাকে আরেক জায়গায়, এখন আবার উনি এতদিন পরে যখন এটা চলে গেলেন, এখন আবার উনি এখন আবার ওই যে নিরাপত্তা বিশ্লেষক হয়ে গেছেন, উনি আবার এখন গণতন্ত্রের মানুষ হয়ে গেছেন, বলা শুরু করছেন আমি কিছু জানি না। উনিও কিন্তু আমাদের নোয়াখালীর, জানেন কিনা আপনি? জানি না, আমি জানি না নোয়াখালীর হোক যেই হোক বাংলাদেশের। না বলছি না, আমি তো সমালোচনা করছি ভাই, আমি তো সমালোচনা করছি। 91 সালে যখন আপনার ওই যে হলো আপনার চট্টগ্রামে যে হলো, কি বলে এটাকে, ঝড়, টর্নেডো হলো, ওই সময় হি ওয়াজ দেয়ার, স্টেশন না কি একটা কি যেন উনি ছিলেন, এবং ওখানে ওনার বিরুদ্ধে গ্রস আপনার মোরাল ভায়োলেশনের ইয়ে ছিল, এবং এই কারণে ওনাকে ওখান থেকে উনি 18 মাসের দেশ তছনছ করে দিছে, সানগ্লাস পরে ঘুরে বেড়াইছে, ওনার চরিত্র আছে নাকি? হ্যাঁ, তো এখন সেই লোক এখন কাজুমাজু করে, আমরা ইউনূস সাহেব পদত্যাগ করতে দেয়নি, উনি নাকি সবচেয়ে ভালো মানুষ। তো যেই লোক ক্ষমতার জন্য কথা চাপা দিয়ে রাখে, চুপ্পু বলেন, বলেন, এরা চুপ্পু এখন যে বলছে কথাগুলা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনাকে আমি বলছি যে আমি প্রেসিডেন্ট ছিলাম, আমাকে আপনি ইয়ে করেছেন, কি বলে, এই সমস্ত জিনিস করেন নাই, এগুলো আনকনস্টিটিউশনাল, তার মানে কি? দেশদ্রোহিতা।